কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী একদিন তার কাছে এসে অনেকগুলো অভিযোগ করতে লাগলেন। বললেন, আপনি মহামান্য কবি, আপনি মানুষের মনের বেদনা, যাতনা, কামনা, বাসনা, সুখ দুঃখ ফুটিয়ে তোলেন আপনার লেখার মাধ্যমে। তাই আপনার ভক্ত বা অনুরাগীর কোনো অভাব নেই। আপনি একজন নাট্যকার, অভিনেতা, তাই নাট্যকলা কৌশলী কিংবা নাটকের যারা শ্রোতা রয়েছে তারাও আপনাকে ভালোবাসেন। আপনি একজন জমিদার, তাই আপনার প্রজারাও আপনাকে ভালোবাসেন কিংবা ভয় করেন। এই পৃথিবীতে আপনাকে ভালোবাসার দেখানোর বা ভালোবাসার মানুষের কোনো অভাব নেই, কমতি নেই, ঘাটতি নেই। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন, চিন্তা করেছেন, আপনি দিন শেষে কোনো একজন নারীর স্বামী, কয়েকটি সন্তানের জনক বা বাবা। আমরা কি আপনার সান্নিধ্যে থাকতে চাই না? আমি কি আমার মনের সকল সুখ দুঃখগুলো নিশীতে নিভৃতে আপনার সাথে প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করি না? আমি কি আমার স্বামীকে নিয়ে একটু নির্জনে বসে থেকে দু চারটা কথা বলার স্বপ্ন দেখতে পারি না? কবিগুরু যেহেতু ছিলেন তিনি একজন লেখক এবং ভাবক, তাই এই সহজ সরল নারীর যেই অভিযোগগুলো ছিল সেগুলো শুনে তিনি সহজেই বুঝতে পারলেন যে তার মনে এক ধরনের অভিমান সৃষ্টি হয়েছে। তাই তিনি হাসি মুখে বলতে লাগলেন, কোনো সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি তোমাদেরকে সময় দেওয়া একান্তই আমার প্রয়োজন হয়ে পড়েছে। সুতরাং আমি কয়েকদিনের ভিতরেই তোমাদেরকে নিয়ে আলাদাভাবে সময় যাপন করব। এটা বলে তিনি কিছুদিন পর একটা জমিদারি কুটির বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে চলে গেলেন। সেই বাড়িটার পাশেই ছিল একটা নদী। সেই নদীতে ঠাকুর পরিবারের একটা বড় নৌকা ছিল, যেটাকে বলা হতো বজরা। সেই বজরাতে কবিগুরু বসে থাকতেন অনবরত, কখনো সন্তানদেরকে নিয়ে, কখনো বা একলা উদাস হয়ে বসে থাকতেন। আর সেখানে বসে থেকে তার কলম থেকে বেরিয়ে আসতো নানান ধরনের কবিতার লাইন। কখনো তিনি নদীর সেই সতেজ হাওয়াকে উপলব্ধি করে তার মনের ভিতরে অদ্ভুত এক ফিলিংস জাগিয়ে তুলতেন। কখনো বা নদীর কলকল টানের শব্দ শুনে তিনি অতীব রোমাঞ্চিত হয়ে উঠতেন। এভাবেই স্ত্রী সন্তানদেরকে নিয়ে সময় কাটাচ্ছিলেন। খুব সুখে শান্তিতে আনন্দে তাদের সময়টা পার হয়ে যাচ্ছিল যেন খুবই দ্রুত। একদিন কবিগুরু বসে আছেন সেই নৌকাটির ওপরে একটা চেয়ারে। ছোট ছোট কয়েকটা ছেলে মেয়ে তার সামনে বসে খেলাধুলা করছে। কবিগুরুর এক ভাতিজা তার সন্তান রতিকে বলল, এই রতি, চল আমরা ছোট্ট নৌকায় চড়ে নদীটির ওই পারে যাই, ওইখান থেকে আমরা কিছু কচ্ছপের ডিম খুঁজে নিয়ে আসব, তারপর মজা করে খাবো। রতি বলল, না, আমি এত ছোট নৌকাতে উঠব না, কারণ সেই নৌকা এই পানির ঢেউয়ে যে কোনো সময় ডুবে যেতে পারে বা উল্টে যেতে পারে। কবিগুরু তখন মুগ্ধ হয়ে তন্ময় হয়ে সেই বাচ্চাদের কথোপকথন শুনতেছিলেন। তিনি চেয়ার থেকে উঠে বাচ্চাদের কাছে চলে আসলেন। এসে বলল, কিরে রতি, তুই পানিকে এত ভয় পাস কেন? ও, বুঝেছি, তুই সাঁতার শিখিসনি, তাই না? ঠিক আছে, আমি কালকে একজনকে বলে দেবো তোকে যেন সাঁতার শিখিয়ে দেয়। রতি আবারও বলল, না, আমি পানিতে নামতে চাই না, আমি শুনেছি নদীর পানিতে কুমির থাকে, কুমির আমাকে কামড়ে দিবে। কবিগুরু এবার মুচকি হেসে বললেন, এসব তো বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য বলা হয়, তুই তো ধীরে ধীরে বড় হচ্ছিস, তুই এখন আর ভয় পাবি কেন? কিন্তু শিশুটি তারপরেও জেদ ধরল যে না, সে পানিতে নামবে না। এবার কবিগুরু হঠাৎ করেই সেই ছেলেটিকে খুলে তুলে নিলেন এবং দপাস করে পানিতে ফেলে দিলেন। এই দৃশ্য দেখে হঠাৎ করেই পাশের বাচ্চাগুলো হাউমাউ করে কেঁদে উঠল। ওই পাশ থেকে মাঝি মাল্লারা জিজ্ঞেস করলো, কি বাবু, কোনো সমস্যা হয়েছে? কেউ কি পানিতে পড়ে গিয়েছে? কবিগুরু গম্ভীর কণ্ঠে বললেন, না, কেউ পানিতে নামবে না, একটা দমকের স্বরে আদেশ করলেন। অন্যদিকে রতি সেই কোমল হাত দিয়ে পা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে কোনো রকম পানিতে টিকে থাকতে, বেঁচে থাকতে অনবরত চেষ্টা করছে, কিন্তু সে সাঁতার জানে না, তাই তো বারবার পানির নিচে তলিয়ে যাচ্ছে, আবারও প্রাণপণে চেষ্টা করে কোনো রকম মাথাটাকে বাসাচ্ছে। এভাবে যখন বাসার ডোবার খেলা চলছে, অন্যদিকে হঠাৎ করেই বেড়ে গেল নদীর স্রোত। সেই স্রোতে বাচ্চাটি দূরে থেকে দূরে সরে যাচ্ছে। এটা দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কাপড় চোপড় একটু সামলে নিয়ে সেও নিজে ঝাঁপ দিল সেই জলে। বাঁচতে বাঁচতে সাঁতরাতে সাঁতরাতে চলে গেল রতির কাছে। রতিকে দুই হাত দিয়ে আগলে ধরে মাথাটাকে উঁচু করে রাখলো। কিছুটা সময় পার হওয়ার পর কবিগুরু বললেন, রতি, আমি তোকে ছেড়ে দিচ্ছি, তুই কষ্ট করে হাত পা চালিয়ে আমার সাথে সাথে আসার চেষ্টা কর।
বাবা আর সন্তান একই নদীর জলে সাঁতার কাটার চেষ্টা করছে। তারপর এভাবে যখন চেষ্টা চালিয়ে যেতে থাকলো, প্রায় আধা ঘন্টা পর তারা নৌকাটির কাছে চলে আসলো এবং নৌকাতে উঠে পড়লো। ওঠার পর কবিগুরু বলল, রতি আর 2-3 দিন তুই এইভাবে চেষ্টা করলেই তুই সাঁতার শিখে যেতে পারবি। দেখা গেল আর 2-1 দিন যখন চেষ্টা করলো তখন ঠিকই সেই ছেলেটি সাঁতার শিখে গিয়েছিল। তো কবিগুরুর বাবা হিসাবে যে এই অন্যরকম একটা শিক্ষা শিখানোর যে প্রচেষ্টা ছিল বা সিস্টেম তিনি গ্রহণ করেছিলেন, সেটা কিন্তু নিশ্চিত অসাধারণ এবং অদ্ভুত। আজকের এই ঘটনাকারী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবেই পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও সবার আগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।